2024টা আসলে কথা বলতে গেলেই আমার হৃদয়টা কেঁপে ওঠে। চোখের সামনে মনে হচ্ছে যেন একদম তাজা আমার ভাইগুলো পড়ে আছে এভাবে। আপনারা জানেন আমার 24 কিন্তু এখনো আমার মাথায় একটা গুলি রয়ে গেছে আমার ডান পাশে এখানে, এখানে। আমার মনে হচ্ছে যে আমার গুলির ব্যথার চেয়ে আমার ভাইয়েরদের যে লাশগুলো ব্যথা আরও বেশি মনে হচ্ছিল আমার কাছে। মাঝে দিয়ে একটাই হয়ে গেছিলো, আওয়ামী লীগ কিন্তু আমাদের মধ্যে ঢুকে গেছিলো, ঢুকে গিয়ে আমাদের আন্দোলনটাকে ব্যাঘাত করার জন্য ওরা আমাদের এই পরিচয় দিয়ে, তার মূল ছিল যে তাজিম, আমাদের তাজিম ছিল, ও আমাদের সাথে আন্দোলন ছিল এবং নিরাপদ। ওদেরকে আবার মরিচের গুঁড়ো এগুলো খাওয়ানো হয়েছে ওই ওই স্কুলে যারা, এবং শহীদ মিনার যেতে ভয়ানক। হ্যাঁ, তার ভিতরে একজন যে খাওয়াইছে তার মধ্যে আমাদের ইসলামী ইতিহাস ফেনী কলেজের ওই মেয়ে হয়েও মেয়েদেরকে এভাবে মরিচের গুঁড়ো এবং স্লোগান ওখানে মারছে। ওনার হচ্ছে দিলালা সুলতানা মেলি, ছাত্রলীগের পদে ছিল ফেনী কলেজে। তো ওই মেয়ে হয়ে মেয়েদেরকে এভাবে আঘাত করছে। এবং আপনি চোখে আমাদের তখন ওই মৃত্যু কি এবং রক্ত কি এটা আমরা চিন্তা করি না কখনো। সবসময় আমাদের সামনের দিকে আগাইতে হবে, পিছনে ফেরার কোনো পথ নেই। আমাদের মধ্যে অনেকটা আবার ভয় চলে আসছিল, যদি সরকার আমাদের টিকে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে। আমরা এটা নিয়ে সবচেয়ে, আমাদের ওই সময় কিন্তু ঘুম হয় নাই, ঘুম হইতো না, রাত 12টা 1টা 2টা তখন ফোন দিতে হবে। আমি এবার তৎকালীন ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিলাম, আমি এলিমিনেশনের দায়িত্বশীল ছিলাম। পাশাপাশি আমি এই যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কাজ করছিল, যে ওরা আসতেছে বলেও আমরা যখন ভয় পাইনি। আমাদের কাছে আমাদের পরিকল্পনা ছিল যে ওদের হাতে হয়তো হাতে লাঠি বা এগুলো হাতে হতে পারে, এটা আমরা ওদের সাথে এটা মোকাবেলা, আমরা যে লোক আছে এটা মোকাবেলা করবো। তা আমাদের কাছে ধারণা ছিল না যে ওরা এই অস্ত্র এভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে আমাদের উপরে। আমরা তো ভাবতাম যে ফেনী ছোট্ট একটা জেলা, সবাই আমাদের সাথে সকালবেলা উঠে বসা হয়, হ্যাঁ, দেখা হয়, আমাদের উপরে এভাবে আর অত্যাচার করবে না, এভাবে চালাবে না, যতটা দেখছি। কিন্তু ওদের পরিকল্পনা ছিল যে আমাদেরকে হত্যা করবে, এরকম আমরা এটা কখনো কল্পনা করিনি। আমি আবার যে বিজেপি ছিল, আমাদের বিজেপি থেকে আমরা অনুরোধ করি যে ভাই আপনারা একটু দেখেন বিষয়। তো ওরা আবার তৎকালীন যে ডিসি ছিল বলছে এখানে ওরা কিছু করতেছে না, এটা হচ্ছে একটা গ্র্যান্ড সাউন্ড গ্র্যান্ড, এটা সাউন্ড গ্র্যান্ড দিয়ে আমাদেরকে বলতেছে ওরা কিছু হবে না এটা। তোরা কিন্তু মামলাও খাইছিল আমাদের তাজিমউদ্দিন, ও কিন্তু মামলা খাইছিল। উনি আমার হুমকি দিত ওই সময় মামলাতে, এই আন্দোলনের জন্য যখন হুমকি দিত। তাজিম বলতো যে আজকে আমি আন্দোলন করছি, আমি ঘরে বসে এতগুলো লাশ পড়বে, এটা ধারণা ছিল না আমাদের কথা। কিন্তু যখন ওরা গুলি করতেছে আমাদের কেউ কিন্তু পিছার হটে নাই, কয়েকজন স্যার পিছনে হটে আমরা দেখলাম আমার সাথে সামনে এই ওখানকার ফল যে আম বিক্রি করে ওই সময় ক্যারেট ছিল, ওই ক্যারেট নিয়ে ছোটো ছোটো বাচ্চারা আগাই যাচ্ছে ওদের গুলিকে, মানে ওরা এখানে যে গুলি করছে আমি যে গুলিতে মারাও যেতে পারি এরকম কোনো আমাদের কাছে ছিল না, মানে আতঙ্ক ছিল না, ভয় ছিল না। আমি যাব, আমার রক্ত গেছে, ওই যে আমার বলছিল পুলিশ, আপনাকে মনে আছে কিনা জানি না, যে একটা গুলি করে একজন পড়ে যায়, আমাদের মাঝে ওরকম ছিল যে আমার ছিল হচ্ছে যে এটা স্বাধীনতার যে একটা ছিল, চেতনা ছিল, যেটা যে আমরা এখানে যুদ্ধ নেমেছে, যুদ্ধ কি এটা শেষ করে যাব, আমরা এখানে যুদ্ধ শেষ করে যাবো, আমাদের পিছিয়ে হটার কোনো নাই, পিছিয়ে উঠবে। ওরা গুলি খায়, এটা কি আমার কাছে আরো তেজ উঠতেছে, আমার কাছে আরো সাহস বাড়াই দিচ্ছে, যেন ও আমার ভাই যখন মরে গেছে আমি আর বেঁচে থাকি লাভ কি, আমার বেঁচে থাকার কোনো এই মানে হয় না, তাহলে আমি ওদের কাছে কি জবাব দিব। এভাবে আমরা আগে যাইতাম। ওদের একসময় আমি গুলি খেয়ে যাই ওভারব্রিজের নিচেই, একদম চট্টগ্রাম স্টেলেন্ট কাউন্টার আছে ওই বরাবর একটু সামনে, গুলিটা খাই আমি আবার ছিলাম প্রথম থেকে, আবার নোয়াখালী লাশগুলো কিন্তু প্রথমে ওইখানে পড়ছে, সার্কিট হাউস ওইখানে পড়ছে, একটা পড়ছে ওভারব্রিজের উপরে, আর ওই নামতে নামতে আমার নিচে মারা গেছে, আর ওখানে নিচে 3জন মারা গেছে একসাথে। টোটালি ওই দিনে আমাদের ফেনীতে 7 জন নিহত হয়, মানে ফেনী শহরে। টোটাল ওই দিন 4 তারিখে 21টা গুলি খাই আমার পিঠে আছে, এবং ছড়া গুলি, এবং আমার মাথায় এখানে ছিল 3টা থেকে 2টা বের করা হয়েছে, আর একটা রয়ে গেছে এখনো বের করা হয় নাই। আমার যখন ওই গুলি খাই তখনও কিন্তু আমার যে গুলি খাওয়ার পরে আমার মাথা বাঁধে ফেলি এবং রক্ত যখন বের হওয়া শুরু করে মাথা বেঁধে ফেলি, তখন আমি যাই নাই এখান থেকে, যে আমি এখান থেকে ছেড়ে যাবো না, মরে গেলে মরে গেছে, এখানে মানে ইচ্ছা না এখান থেকে লাশ হয়ে ফিরবো, কিন্তু আমি পিছনে ফিরবো না, এখানে এই করবো। একটা হোটেল ছিল একটু মসজিদের আগে, হোটেলটা যখন পানি চাচ্ছে আমার পানিটা খুবই লেগে গেছিলো, আমার সাথে আরও একজন ভাই হাতে চোট, পা একদম গিরে ওখানে ছুটে গেছিলো। তো আমি পানি চাই, হোটেলটা আবার যে পানি চাইতে গেছি উনি আবার হোটেলটা শাটার নামাই দিছে তৎকালীন। এখানে আমার খুবই তৃষ্ণা লাগছিল সময়, মানে আর দাঁড়ানোর কোনো ছিল কি নিষ্ঠুর। আপনারা যেখানে আমরা হাসপাতালে যাই কাউকে বাঁচানোর জন্য, সেখানে ওরা আওয়ামী লীগ এতটাই নিষ্ঠুর ছিল, মানে বলার মতো না। হাসপাতালগুলোতে আমাদের মারছে, আপনার মনে আছে ওখান থেকে আমাদেরকে নিয়ে আসা হয় আবার ডায়াবেটিসে নিয়ে আসার
মুহূর্তে ওখানে আবার বলছে এখানে এই করে এখানে একজনকে হাসপাতাল থেকে বের হয়ে ডাক্তার এখানকার একজন ডাক্তার পর্যন্ত উনি দেখা দিচ্ছে যে এই জুলাই আহত ওরে ওই ছাত্রলীগের কাছে দেখা দিচ্ছে এবং কারণ আবার ওখানে মারে ডায়াবেটিসের ডাক্তার। আওয়ামী লীগ এমন নিষ্ঠুর ছিল যে আপনার হাসপাতালগুলোতে আমাদেরকে সেফ দেয়নি, হাসপাতালগুলো চিকিৎসা নিতে দেয়নি। বাসার লোকজন এটা এই গুলিবিদ্ধ অবস্থা থেকে আপনাকে বেরোতে দিল না? আমাকে বেরোতে দেয়নি প্রাথমিকভাবে, আমাকে বাসার লোক আমার বেরোতে দেয় না দেওয়ার পর আমি কৌশল করে বের হয়েছি ওই দিন। তখন ছিলাম, আমার একটা ছবি ভাইরাল হয়েছে তৎকালীনে, আমি লুঙ্গি পরা ছিলাম, লুঙ্গি পরা আমার গোস মানা ছিলাম ওই যে বলে, মানে আমার কাছে ওরকম ফিল ছিল না যে আমি লুঙ্গি পরা না কি পরে, ওটা আমার ফিল ছিল না। আমার বাচ্চা একটা আছে তৎকালীন, মানে 1 বছর হবে, 1 বছর 6 মাস হবে। আমি বাচ্চাটাকে রেখে আমি আন্দোলনে নেমেছি, আমার কেউ বাধা দিতে পারেন। তখন আমি কি করলাম, আমার বউকে বললাম, ওয়াইফকে বললাম যে আমার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছে, আমি একটু মোবাইল ব্যালেন্সটা, সহকর্মীরা বলে যে ভাই তুমি তো এই সমস্যা, তোমার মাথার সমস্যা, তুমি বেরো সামনে যাইও না। আমি তখনও আমার কাছে সামনে কাজ করতেছে না, আমার কাছে মনে হচ্ছে যে আমি সামনে যাইতে হবে, আমাকে আমার সবার আগে দৌড়তে হবে, আমার কর্মীরা যেন আমাকে দেখে ওরা উদ্বুদ্ধ হয়, আমি কেন পিছিয়ে থাকবো। আমি কিন্তু মুক্তিযোদ্ধা ফ্যামিলির সন্তান, আমার 4 দাদার মধ্যে একজন হচ্ছে মুক্তিযোদ্ধা, 4জন দাদা মুক্তিযোদ্ধা ছিলেন এবং পুরোটাই আওয়ামী লীগ ফ্যামিলি। তার ভিতরে ওরা কি করছে, এই আমার জন্য আমার বাবাকে পর্যন্ত এই আঘাত করছে আমার সামনে, আমার বাবাকে, আমার মাকে হেনস্থা করছে। এবং আমার মনে আছে শীতকালে 2023 সালে শীতের মধ্যে আমার বাবাকে ইউনিয়ন পরিষদের গুদাম ঘরের ভিতরে নিয়ে বান্ধি রাখছে আমার জন্য, আমি ছাত্রসেবী করার কারণে। এটা ছিল আমার ইউনিয়ন, তো সোনো ইউনিয়ন, রেঞ্চু করিম ছিলাম তৎকালীন চেয়ারম্যান, উনি আমার বাবাকে ওখানে বান্ধি রেখেছে, নিয়ে প্রায় 2 দিন রাখার পরে ছাড়ছে। এবং তখন তো আমার উপরে খুবই রোলিং হচ্ছে আমার কাছে, আমাকে তো প্রথম দিন মারছে এবং আমার বাবার সাথে সাথে আমার বাবাকে, একজন ছেলের সামনে তার বাবার কারো হাতে অত্যাচার হওয়া খুবই কঠিন বিষয়, কঠিন। কিন্তু